সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি যে একটু আধটু লেখালেখি করি সেটা আমার মনে হয় যে বোধহয় আজ অনেকটা পূর্ণতা পেল যখন আমি প্রতিভা রায়ের পা ছুঁয়ে প্রণাম করলাম এবং তিনি যখন আমাকে বললেন যে the throwing of your the speaking quality, the throwing of your languages, and how you write this short story, it is very powerful and I like it. And you are you just carry on your writing. You write more stories, more you can write poems also. তখন আমি ওনাকে বললাম যে আমি খুব একটা বেশি কবিতা লিখি না, খুব কম লিখি, তবে গল্প লেখার চেষ্টা করি বা অন্যান্য যে সমস্ত লেখা সেগুলো। বললো হ্যাঁ সেটা ইউ ক্যারি অন বিকজ ইউ হ্যাভ ইউর পাওয়ারফুল পেন ইন ইউর হ্যান্ড। তো সেটা আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি। এই বছরই প্রথম আমার যে একক বই সেটা প্রকাশ পেয়েছে, রমণীগয়ের রূপকথা ও গল্পগুচ্ছ ও অন্যান্য গল্প। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, যেটা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন, তাদের যে একটা আয়োজন, এমন একটা সাহিত্য সভা, এটাকে ছোটোখাটো সাহিত্য সভা বললে হয়তো ভুল হবে, তার কারণ যেখানে উপস্থিত রয়েছেন স্বয়ং পদ্মশ্রী, পদ্মভূষণ এবং জ্ঞানপীঠ পুরস্কার জয়ী বিশিষ্ট ওড়িয়া সাহিত্যিক এবং সমাজসেবী প্রতিভা রায়। সেই প্রতিভা রায় এবং বর্তমানে তিনি জ্ঞানপীঠ সিলেকশন বোর্ডের চেয়ারপারসন। তো তার সামনে আমি গল্প পাঠ করলাম, এটা আমার কাছে বড় প্রাপ্তি। এবং তার যখন পা ছুঁয়ে প্রণাম করলাম এবং তিনি যখন আমাকে বললেন যে আমার গল্প তার ভালো লেগেছে, যদিও তিনি ওড়িয়া ভাষায় লেখালেখি করেন, আমার ভাষা বাংলা, কিন্তু সে কোথাও একটা তিনি রিলেট করতে পেরেছেন, সেটা কিন্তু আমার কাছে সবথেকে বড় ব্যাপার। এবং তিনি যখন বলছেন যে ইউ জাস্ট ক্যারি অন ইউর রাইটিং, সেটা আমার কাছে সবথেকে বড় অনুপ্রেরণা। এবং ভবিষ্যতে আমি হয়তো যা লেখালেখি করব সেটা কিন্তু আমাকে এর থেকে প্রেরণা দেবে। এবং তার সঙ্গে আশিস দা, মানে আশিস গিরি, যিনি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। বিশিষ্ট কবি রীনা গিরি, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ এই পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র তারা যে ভেবেছে যে আমি আমার গল্প পাঠ করতে পারি এমন একটা প্রেস্টিজিয়াস প্রোগ্রামে, সেটা আমার কাছে কিন্তু অনেকটা বড় পাওয়া। এবং মাননীয় প্রতিভা রায়, যিনি শুধুমাত্র, যেটা আমি গল্প পাঠের সময় বলছিলাম, যে শুধুমাত্র ভারতবর্ষ নয়, এবং এই ভারতের যে সংস্কৃতি, ভারতের যে সাহিত্য এবং ভারতীয় যে ভাষা, সেটাকে বিশ্বের দরবারে তুলে ধরার যে প্রয়াস এবং নিরলস চেষ্টা, সেটা কিন্তু বারবার করেছেন প্রতিভা রায়। এবং ভারতকে তিনি রিপ্রেজেন্ট করেছেন বিভিন্ন ইন্টারন্যাশনাল লিটারারি ফেস্টিভ্যালে। শুধুমাত্র সাহিত্য সৃষ্টি নয়, সমাজের বিভিন্ন দিককে তিনি সমাজ সংস্কারের একটা পথ দেখানো, এবং সমাজে নারী পুরুষের সমান অধিকার, যেখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো বৈষম্য থাকা উচিত নয়, তার বিরুদ্ধে কলম তার গর্জে উঠেছে। এমন একজন মানুষ, যিনি হয়তো উড়িষ্যার একটি ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, কিন্তু তিনি বিশ্বকে চিনিয়েছেন ভারতীয় সাহিত্য সম্পর্কে, ভারতীয় সংস্কৃতি সম্পর্কে, ভারতীয় ভাষা সম্পর্কে। সুতরাং তার সান্নিধ্য পাওয়া, সেটা কিন্তু সব থেকে বড় পাওয়া। এবং আজকে এই যে তার যে সান্নিধ্য আমরা লাভ করলাম, সেটা যে সুযোগটা করে দিল পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র, তার জন্য পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রকে আমি ধন্যবাদ জানাবো ডক্টর আশিস গিরি, যিনি পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের অধিকর্তা। এবং তার সঙ্গে যারা গল্প পাঠ করেছেন, এখানে যারা কবিতা পড়েছেন, তাদের সবাইকে, এবং যারা গুণীজন যারা উপস্থিত ছিলেন দর্শক আসনে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো। এবং এটা কিন্তু আমার কাছে একটা অন্যতম অনেক অনেক বড় একটা অভিজ্ঞতা, অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এবং আমার লেখালেখি যতদিন আমি চালাবো, যতদিন আমি বেসিক্যালি আমি সাংবাদিকতা করি, তার সাথে আমার লেখালেখি করা, কিন্তু এই দুটো কোথাও একটা সম্পর্ক আছে, একটা মানে সাংবাদিকতা এবং লেখালেখি করা, এই দুটোর মধ্যে কিন্তু একটা যোগ আছে, এটা কখনোই কিন্তু আলাদা নয়। এবং সেই বিষয়টাও কিন্তু ডক্টর প্রতিভা রায়, তার সঙ্গে যখন আমি কথা বললাম, তিনিও কিন্তু সেই বিষয়টা উল্লেখ করলেন যে সাংবাদিকতা এবং হচ্ছে লেখালেখি করা দুটো হয়তো আলাদা ফিল্ড হতে পারে, কিন্তু দুটোই কিন্তু কোথাও আমি যে সাহিত্য সৃষ্টি করছি এবং কোথাও একটা ভারতীয় সাহিত্যকে রিপ্রেজেন্ট করছি। আমি হয়তো বাংলা ভাষায় লিখছি, উনি হয়তো ওড়িয়া ভাষায় লিখছেন, কেউ হয়তো অসমীয়া ভাষায় লিখছেন, কেউ হয়তো হিন্দি ভাষায় লিখছেন, তারা কিন্তু সবাই ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করছে, ভারতীয় সাহিত্যকে কোথাও একটা, তিনি যেমন বিশ্বের দরবারে ভারতীয় সাহিত্যকে তিনি স্থান করে দিয়েছেন, তিনি তাকে তুলে ধরেছেন। সুতরাং সেই মানুষের সান্নিধ্যে আসা, সেই মানুষের সংস্পর্শে আসা, এটার থেকে বড় প্রাপ্তি কিন্তু আর কিছু হতে পারে না। তো এখন প্রত্যেকই বই মেলায় প্রচুর বই মোটামুটিভাবে প্রত্যেক দিনই কিছু না কিছু বুক রিলিজ চলছে, উদ্বোধন হচ্ছে।
এরপরেও কেন আমরা শুনতে পাচ্ছি যে আপনি একটা পরিসংখ্যান বেশি ভালো আপনি বলতে পারবেন, যে বইয়ের পড়ার অভ্যাস চলে যাচ্ছে, বা এই জেনারেশন বেশি মোবাইল দেখছে, বা এরকম মানে সোশ্যাল মিডিয়া বা সেগুলো আরো বেশি কোথাও গিয়ে উজ্জীবিত হচ্ছে তুলনামূলক বইয়ের যেটা হওয়া উচিত, সেটা সেটা নিয়ে আপনি কি বলবেন? না, আমি কিন্তু পুরোটা একমত নই। তার কারণ আমি শুধু লেখালেখি করি বলে নয়, বহু নতুন মানে নবীন যে সমস্ত লেখক লেখিকা যারা লেখালেখি করছে তারা অত্যন্ত ভালো লিখছেন। বেশ কিছু ভালো লেখা হচ্ছে। এটা বললে ভুল হবে যে আমরা একটা যে সময় পেরিয়ে এসেছি, সেই সময় পেরিয়ে আসার পরে কোথাও বোধহয় সাহিত্যটা থমকে গেছে, তা কিন্তু নয়। আমরা হয়তো শীর্ষেন্দু মুখোপাধ্যায় তিনি 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 অনেকটা এখন তার বয়স হয়ে গেছে, তিনি খুব বেশি লেখালেখি করেন না। সমরেশ মজুমদার মারা গেছেন। জয় গোস্বামী তিনিও হয়তো আর খুব বেশি লেখালেখি করছেন না, এটা ঠিক কথা। কিন্তু যাদের পড়ে আমরা বড় হয়েছি এবং হয়তো সেই মানের লেখা হয়তো হচ্ছে না, কিন্তু আমি এটা বলবো এই সময়ে দাঁড়িয়ে কিন্তু অনেক ভালো মানের লেখা হচ্ছে এবং সেই লেখাগুলো বই আকারে বেরোচ্ছে, পাঠক পড়ছে, পাঠক কিনছে। শুধুমাত্র কিন্তু এটা দেখলে ভুল হবে যে বইমেলাতে গিয়ে কত পাঠক বই উল্টে পাল্টে দেখছে বা কত পাঠক বই কিনছে, সেটা কিন্তু আমি এই পরিসংখ্যানটা ঠিক আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার কারণ যত মানুষ এলো, স্টলে গেল, সেই বইগুলো উল্টে পাল্টে দেখলো, সে কিনুক বা না কিনুক, সে অন্তত বইটার সঙ্গে পরিচিত হলো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কারণ সে হয়তো বইমেলা থেকে বইটা কিনলো না, কিন্তু ভবিষ্যতে সে কিন্তু কলেজ স্ট্রিটে গিয়ে বা অনলাইনে বইটা কিনবে এবং সেই বই কিন্তু পড়বে। এবং একাধিক উপন্যাস, গল্প, বিভিন্ন জনের লেখা হচ্ছে, যেমন গোয়েন্দা 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 কাহিনী, ভৌতিক গল্প, এই থ্রিলার, বহু কিন্তু লেখা হচ্ছে। এবং সেই লেখা থেকে বহু কিন্তু ওয়েব সিরিজ, সিনেমা, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। ফলে যখন মানুষ সেটা দেখছে, ওয়েব সিরিজটা বা সিনেমা দেখতে যাচ্ছে, তখন কিন্তু সে রিলেট করতে পারছে যে বইটা লেখা হয়েছে সেই বইটা আবার পড়ে দেখি। কিংবা যে বইটা সে পড়লো, পড়ার পরে সে কিন্তু তার মনে মনে একটা কোথাও একটা কম্পারিজনের চেষ্টা করে যে আগে যে বই পড়েছিলাম, যে ভাষায় লেখা হতো, এখন কি ভাষাটা বদলে যাচ্ছে? স্বাভাবিকভাবে, কারণ যখন যুগ পরিবর্তন হয় এবং প্রজন্ম পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু একটা এই সাহিত্য জগতও পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনটাকে আমরা খুব পজিটিভলি গ্রহণ করেছি। এবং বহু যে সমস্ত লেখক লেখিকা, নবীন লেখক লেখিকা যারা লেখালেখি করছেন, তারা কিন্তু অত্যন্ত ভালো লেখার চেষ্টা করছেন এবং এই পরিবর্তনটাকে তারা অ্যাকসেপ্ট করে নিয়ে কিন্তু লিখছেন। ফলে যে জিনিসটা হচ্ছে এখনকার সময়ে দাঁড়িয়ে এই সময়ের মতো করে যে লেখা, সেই লেখাগুলো কিন্তু এখনকার মানুষ পছন্দ করছে। অনেকেই কিন্তু, আমি এটা বলবো যে অনেকেই এই সময় মানে এখনকার সময়ে এখনকার প্রজন্মে অনেকেই কিন্তু বিভূতিভূষণ পড়েনি, অনেকেই কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় পড়েনি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পড়েনি, বা তার পরবর্তী সময়ে সন্দীপন চট্টোপাধ্যায় পড়েনি, কিংবা শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রথম দিকের লেখা পড়েনি, কিন্তু তারা এই সময় লেখা পড়ছে এবং তারা কিন্তু এই পরিবর্তনটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে যে এখন কি ধরনের সাহিত্য তৈরি হচ্ছে, কি ধরনের সাহিত্য রচনা হচ্ছে, এবং সেটাই তারা কিন্তু গ্রহণ করছে। তারা কিন্তু কোথাও বইটা পড়ার সময় একটা বই পড়ে পাশে সঙ্গে সঙ্গে বিভূতিভূষণের আরণ্যক খুললো, বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কুমার সম্ভবের কবি খুলে কোথাও একটা মেলানোর চেষ্টা করছে, সেটা কিন্তু হচ্ছে না। বা হয়তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসুরিবাগের উপকথা খুলে একটা কম্পারিজনের চেষ্টা করছে, বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, এই মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি, হ্যাঁ, সেটা খুলে তারা পড়ার চেষ্টা করছে, সেটা কিন্তু হচ্ছে না। কারণ তারা সেই প্রজন্মটাকে জানে না। এখনকার প্রজন্ম, এখনকার সময় যে সাহিত্য সৃষ্টি হচ্ছে, সেই সাহিত্যকে তারা কিন্তু গ্রহণ করছে, তারা কিন্তু পড়াশোনা করছে। শুধুমাত্র মোবাইলে এবং শুধুমাত্র স্মার্টফোনেই যে পড়াশোনা হয় এবং যে লেখালেখি স্মার্টফোনে ছোট ছোট লেখা, সেই লেখাগুলো পড়ে খুব অল্প সময়ের মধ্যে পুরো ব্যাপারটাকে জাস্ট কমপ্লিট করে ফেলা বা মিটিয়ে ফেলা, এই ব্যাপারটা কিন্তু নয়। বহু কিন্তু এখনকার সময়েও কিন্তু বহু ছেলে মেয়ে তারা কিন্তু এখনকার লেখা পড়ছে এবং তারা নিজেরা সেই লেখা পড়ে তারা নিজেরাও লেখার চেষ্টা করছে। হয়তো তারা সেই জায়গাতে পৌঁছতে পারছে না, সেরকম ধরনের কবি হয়তো হয়ে উঠতে পারছে না বা লেখক হয়ে উঠতে পারছে না, কিন্তু তারা কিন্তু সেই চেষ্টা করছে যে আচ্ছা, লেখালেখি তো হচ্ছে, বা এত ধরনের এত কিছু লেখা চলছে, প্রচুর মানুষ লিখছে, সেই লেখা কি আমি লিখতে পারি না? আমিও তাহলে লেখার চেষ্টা করি। এই যে চেষ্টাটা হচ্ছে, সেই চেষ্টাটা কিন্তু একটা ভালো দিক। কারণ এখনকার সময়ে কিছু ছেলে মেয়ে তারা কিন্তু চেষ্টা করছে নিজেদের মতো করে লেখার, নিজেদের মতো। তারা যদি ফেসবুকেও লেখে, তারা যদি সোশ্যাল মিডিয়াতেও লেখে, সেই সোশ্যাল মিডিয়ার লেখাগুলো তারা কিন্তু লেখার চেষ্টা করছে ওই জায়গা থেকে যে এখন যেহেতু
এমনভাবে সাহিত্য তৈরি হচ্ছে, এতগুলো জড়ের সাহিত্য তৈরি হচ্ছে এবং একাধিক সাহিত্য তৈরি হচ্ছে, বহু বই হচ্ছে, বহু নবীন লেখক তারা লেখালেখি করছে, সেই বই প্রকাশিত হচ্ছে, বইমেলাতে গিয়ে বহু মানুষ সেই বই উল্টে পাল্টে দেখছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু তাদের মনের মধ্যেও কোথাও একটা বাসনা তৈরি হচ্ছে যে আমিও লিখবো। সুতরাং এইটা আমার মনে হয় যে কিন্তু একটা ভালো দিক। ফলে বই এখনকার সময়ে যারা লিখছে, প্রকাশ হচ্ছে, সেই বই হয়তো পাঠকের কাছে পৌঁছচ্ছে না, পাঠক পড়ছে না, বা সেই একজন লেখক লেখিকার লেখাটা ব্যর্থ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমি মনে করি না। একটা নির্দিষ্ট সংখ্যক পাঠকের কাছে অবশ্যই পৌঁছচ্ছে। হয়তো বলা যেতে পারে যে স্মার্টফোনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে হয়তো বইয়ের পাতা উল্টে পড়ার যে অভ্যেসটা সেটা হয়তো কিছুটা কমেছে, কিন্তু বই পড়ার যে একটা চিরায়ত অভ্যেস এবং বাংলা সাহিত্যের যে একটা মানে গুণ, বাংলা সাহিত্য যে অত্যন্ত সমৃদ্ধশালী, সেখানে বহু এমন মানে কালজয়ী লেখা তৈরি হয়েছে, সেই লেখাও কিন্তু হয়তো আমি বলছি যে আজকে হয়তো যে লেখা বেশ কিছু লেখা হয়েছে সেটা আজকের সময় দাঁড়িয়ে হয়তো দেখা যাবে যে আগামী 20 বা 30 বছর পরে সেই লেখাটাও কিন্তু কালজয়ী হয়ে যেতে পারে।